এর আগের ভিডিওতে আমি তোমাদের অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করছি স্পেসিমেন অফ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ একটি হিসাব খাতের নমুনা তোমাদের দেখাবো এবং এক্ষেত্রে একটা হিসাব খাতকে কী নিয়মে ডেবিট করতে হয় বা ক্রেডিট করতে হয় সেটাও আমরা আলোচনা করব। প্রথমে দেখো, আমরা একটা স্পেসিমেন দেখি, একটা অ্যাকাউন্টের স্পেসিমেন দেখি। দেখো, এখানে আমি একটা অ্যাকাউন্ট দেখিয়েছি, ফার্নিচার অ্যাকাউন্ট। এই ফার্নিচার অ্যাকাউন্ট এটা একটা হিসাব খাতের নমুনা, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে হিসাব খাতকে সবসময় দুটো ভাগে ভাগ করা হয়, একটা বাম দিক, একটা ডান দিক। এবারে এই যে হিসাব খাতের বাঁ দিকে যে অংশ সেটাকে ডেবিট দিক বলা হয় এবং ডান দিকের যে অংশ সেটাকে ক্রেডিট দিক বলা হয়। দেখো, এই যে দুটো দিকে কিন্তু আমরা একই জিনিস লিখি। দেখো, এটাকে আমরা যদি মিডল ধরি তাহলে বাঁ দিকে দেখো কি লেখা আছে, ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। আবার ডান দিকেও দেখো কি লেখা আছে, ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। অর্থাৎ বুঝতে পারছো দুটো দিকেই কিন্তু আমরা একই জিনিস লিখছি, কিন্তু এই যে হিসাব খাত এটাকে আমরা দুটো দিকে ভাগ করছি। বাঁ দিকটাকে আমরা বলছি ডেবিট দিক আর ডান দিকটাকে আমরা বলছি ক্রেডিট দিক। এবং এই যে ডেবিট আর ক্রেডিট সেটাকে আমরা ডিআর আর সিআর এই নামে চিহ্নিত করি। একটা অ্যাকাউন্টের প্রথমেই মাথার ওপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, অর্থাৎ শিরোনাম। হিসাব খাতের শিরোনাম লিখতে হয়, হিসাব খাতের নাম লিখতে হয়। হিসাব বইয়ের যে পৃষ্ঠায় খোলা হয়েছে, হিসাব খাতটা তো একটা লেজার বইয়ের যে পৃষ্ঠায় খোলা হয়েছে সেই পৃষ্ঠার নাম্বারটা এই ফোলিও নাম্বারের জায়গায় বসানো থাকে। যে ডেটে লেনদেনটি সংঘটিত হয়েছে সেই ডেটটা ডেট কলামে লেখা হবে। সেটা ডেবিট দিকে লিখতে হলে ডেবিট দিকে লিখব, ক্রেডিট দিকে লিখতে হলে ক্রেডিট দিকে লিখব। ঠিক আছে। পার্টিকুলার্সে আমরা কি লিখব, বিবরণী। অর্থাৎ লেনদেনে আমরা জানি যে ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী আমরা কি জানি যে একটা লেনদেনের দুটো দিক থাকে। তো যে দিকের হিসাব খাত খোলা হচ্ছে তার বিপরীত হিসাব খাতের নাম আমরা এখানে লিখব, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখব। এবার জাবেদা থেকে আমরা লেজার পোস্টিং করি, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সেক্ষেত্রে জাবেদার যে পাতায় ওই লেনদেনের সম্পর্কে লেখা আছে সেই পৃষ্ঠার নাম্বার, জাবেদার সেই পৃষ্ঠার নাম্বার বা জার্নাল ফোলিও আমরা উল্লেখ করব। এবং অ্যামাউন্ট কলামে বুঝতেই পারছো যে পরিমাণ অর্থের লেনদেন হয় সেই পরিমাণ অর্থ আমরা এই অ্যামাউন্ট কলামে লিখব। ক্লিয়ার? এবারে প্রশ্ন হচ্ছে, এই যে ডেবিট করব না ক্রেডিট করব সেটা কি করে আমরা বুঝব? তো এই ডেবিট আর ক্রেডিট করার কিছু নিয়মাবলী আছে, সেটা আমরা আগে আলোচনা করে নিই। এক্ষেত্রে দুটো নিয়ম আছে ডেবিট ক্রেডিট করার, আমরা আগে সেটা আলোচনা করে নিই, তাহলে ডেবিট ক্রেডিট কিভাবে করতে হয় সেটা আমরা শিখে যাব। দেখে নাও। আমরা চলে আসছি ডেবিট এবং ক্রেডিট করার নিয়ম, রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে যে এই যে ডেবিট এবং ক্রেডিট এই যে কথাটা বলছি এটার মানে কি, এটার অর্থ কি। এই যে ডেবিট, যেটাকে আমরা বললাম যে ডিআর দিয়ে আমরা সূচিত করি, এই কথাটি খুব ইম্পর্টেন্ট একটা কথা, ল্যাটিন একটা ওয়ার্ড ডেবিটাম থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে খুব আসে যে ডেবিট কথাটি কোন শব্দ থেকে গৃহীত। ডেবিট শব্দটি কথাটি ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে গৃহীত। এবং এর অর্থ কি? এর অর্থ হলো হোয়াট ইজ ডিউ, বা যা পাওনা আছে। কিন্তু যখন আমরা অ্যাকাউন্টেন্সিতে এই ডেবিট শব্দটা ব্যবহার করব তখন মাথায় রাখবে যে হিসাব খাতের বাঁ দিকে লেনদেনের অঙ্ক লিপিবদ্ধ করা হলে তখন আমরা তাকে বলি ডেবিট করা। যেটা তোমাদের এক্ষুনি আমি অ্যাকাউন্টে দেখালাম যে অ্যাকাউন্টের বাঁ দিকে
ডিআর শব্দটা লেখা থাকে। ক্লিয়ার? ক্রেডিট, এই যে আমরা এখনই দেখলাম যে অ্যাকাউন্টে ডান দিকে সিআর লেখা থাকে। সিআর স্ট্যান্ডস ফর ক্রেডিট। এই ক্রেডিট শব্দটি কি কোথা থেকে এলো? ক্রেডিট শব্দটি এলো ল্যাটিন শব্দ ক্রেডেয়ার থেকে। এই ক্রেডেয়ার এই শব্দের মানে হলো বিশ্বাস, টু বিলিভ। কিন্তু যখন আমরা অ্যাকাউন্টেন্সিতে ক্রেডিট ব্যবহার করব তখন কিন্তু আমরা কি হিসেবে ব্যবহার করব? ক্রেডিট ব্যবহার করব হিসাব খাতের ডান দিকে লেনদেনের অঙ্ক লিপিবদ্ধ করার সময়। ঠিক আছে, আমি আরেকবার তোমাদের অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টটায় দেখো বাঁ দিকে কী আছে? ডেবিট। অর্থাৎ যখন আমরা বাঁ দিকে লিপিবদ্ধ করব তখন আমরা বলছি ডেবিট করলাম, যখন আমরা ডান দিকে লিপিবদ্ধ করব তখন আমরা বলবো ক্রেডিট করলাম। আর এই ডেবিট শব্দটি এসছে ল্যাটিন ওয়ার্ড ডেবিটাম থেকে, আর ক্রেডিট শব্দটি এসছে ল্যাটিন ওয়ার্ড ক্রেডেয়ার থেকে। ক্লিয়ার? এইবারে এই যে আমরা বললাম যে ডেবিট আর ক্রেডিট আমরা নির্ধারণ করব, কিভাবে নির্ধারণ করব? ডেবিট ক্রেডিট নির্ধারণ করার দুটো নিয়ম আছে। আমি যখন তোমাদের অ্যাকাউন্টটা বুঝিয়েছিলাম তখন আমি তোমাদের দুটো অ্যাপ্রোচ থেকে অ্যাকাউন্ট দেখিয়েছিলাম। একটা গোল্ডেন রুল অর ব্রিটিশ অ্যাপ্রোচ থেকে অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, আরেকটা মডার্ন রুল অর আমেরিকান অ্যাপ্রোচ থেকে অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম। একইভাবে যখন আমরা ডেবিট এবং ক্রেডিট করব তখনও আমরা গোল্ডেন রুল অর ব্রিটিশ অ্যাপ্রোচ অনুযায়ী কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয় দেখব, আর যখন আমরা মডার্ন রুল অর আমেরিকান অ্যাপ্রোচ অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ধারণ করব তখন আমরা সেইভাবে অ্যাকাউন্টটাকে কি ক্লাসিফিকেশন যেভাবে করেছিলাম সেই অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিট নির্ধারণ করব। তো প্রথমে আমরা দেখি গোল্ডেন রুল বা বাংলায় বললে সুবর্ণ নিয়মাবলী। এই সুবর্ণ নিয়মাবলী অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ধারণ করব। আমার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে গোল্ডেন রুল অনুযায়ী হিসাব খাতের কটি ভাগ? হিসাব খাতের আমরা বলেছিলাম তিনটি ভাগ। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তিক হিসাব খাত, যেটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ডেটার্স অ্যাকাউন্ট এবং ক্রেডিটার্স অ্যাকাউন্ট হিসেবে। আরেকটা আমরা বলেছিলাম রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তির হিসাব খাত, এবং আরেকটা আমরা বলেছিলাম নামিক হিসাব খাত বা নমিনাল অ্যাকাউন্ট। এবারে এই যে ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলতে একেবারে যেমন উদাহরণে বলেছিলাম রাম অ্যাকাউন্ট, শ্যাম অ্যাকাউন্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছিলাম রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেমন আউটস্ট্যান্ডিং স্যালারি। আবার কৃত্রিম ব্যক্তিক হিসাব খাত বা আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টের কথা আমরা বলেছিলাম। যেমন আমরা বলেছিলাম কোনো প্রতিষ্ঠানের নাম, যেগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টকে যখন আমরা ডেবিট বা ক্রেডিট করতে যাব তখন কী নিয়ম ফলো করব? এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো লেনদেনের ফলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সুবিধা গ্রহণ করে সেই হিসাব খাতকে আমরা ডেবিট করব, এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সুবিধা প্রদান করে সেই হিসাব খাতকে আমরা ক্রেডিট করব। আমরা একটু ইংলিশে এটা মনে রাখবো, তাহলে আমাদের খুব সুবিধা হবে। অর্থাৎ ডেবিট দ্য রিসিভার অফ বেনিফিট অ্যান্ড ক্রেডিট দ্য গিভার অফ বেনিফিট। ক্লিয়ার? তাহলে যখন আমরা একটা অ্যাকাউন্টে দেখব পার্সোনাল অ্যাকাউন্ট, তখন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট করার নিয়ম হলো ডেবিট দ্য রিসিভার অফ বেনিফিট, ক্রেডিট দ্য গিভার অফ বেনিফিট। ক্লিয়ার হলো? এরপরে দেখো রিয়েল অ্যাকাউন্টে আমরা কি বলেছিলাম? রিয়েল অ্যাকাউন্টে আমরা বলেছিলাম বিভিন্ন যে সম্পত্তির হিসাব খাতগুলি সেগুলোকে আমরা বলেছিলাম রিয়েল অ্যাকাউন্ট, যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ক্যাশ। এক্ষেত্রে যখন সম্পত্তি আসে তখন আমরা সেই হিসাব খাতকে ডেবিট করি, এবং যখন সম্পত্তি চলে যায় তখন আমরা সেই হিসাব খাতকে ক্রেডিট করি। অর্থাৎ যে সম্পত্তি প্রতিষ্ঠানে আসে
লেনদেন সংঘটিত হওয়ার ফলে প্রতিষ্ঠানে যে সম্পত্তি আসে সেই হিসাব খাতকে আমরা ডেবিট করি এবং যে সম্পত্তি চলে যায় সেই হিসাব খাতকে ক্রেডিট করা হয়। ইংলিশে আমরা যদি বলি মনে রাখা সুবিধা হবে, ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট। ক্লিয়ার? এবারে আমরা আসছি নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে আমরা কি বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা বলেছিলাম রেভিনিউ, আয় বা লাভ, খরচ, ক্ষতি সম্পর্কিত লেনদেনগুলি এই হিসাব খাতে লিপিবদ্ধ করা হয়। তো নমিনাল অ্যাকাউন্ট আমরা কি কি বলেছিলাম, যেমন পারচেজ অ্যাকাউন্ট হতে পারে, সেলস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট করার নিয়ম কি? লেনদেনের ফলে যখন প্রতিষ্ঠানের খরচ বা ক্ষতি হয় তখন আমরা সেই হিসাব খাতকে ডেবিট করব এবং যখন প্রতিষ্ঠানের রেভিনিউ বা লাভ হবে তখন সেই হিসাব খাতকে ক্রেডিট করব। অর্থাৎ সমস্ত খরচ এবং ক্ষতিকে আমরা ডেবিট করব আর সমস্ত রেভিনিউ বা লাভকে আমরা ক্রেডিট করব। দেখো ইংলিশটা আমরা পড়ি, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস অ্যান্ড ক্রেডিট অল রেভিনিউ, ইনকামস অ্যান্ড গেইনস। দেখো একটা ছোট চার্ট আছে, যে চার্টের মধ্যে তোমরা যদি দেখো তাহলে তোমাদের একদম ক্লিয়ারলি মনে থেকে যাবে। অ্যাকাউন্ট আমরা গোল্ডেন রুল অর ব্রিটিশ অ্যাপ্রোচ অনুযায়ী তিনটে ভাগে ভাগ করেছিলাম, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আমি বাংলাগুলি আর আলাদা করে বলছি না, আমি ইংলিশে বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট করার নিয়ম কি? ডেবিট দ্য রিসিভার অফ বেনিফিট, ক্রেডিট দ্য গিভার অফ বেনিফিট। ঠিক আছে? অর্থাৎ সুবিধা প্রাপক যে তাকে ডেবিট করব, যে সুবিধা দান করবে তাকে ক্রেডিট করব। সম্পত্তির হিসাব খাত বা রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি? হোয়াট কামস ইন ডেবিট, অর্থাৎ যা প্রতিষ্ঠানে আসে তাকে আমরা ডেবিট করব। হোয়াট গোজ আউট ক্রেডিট, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যা চলে যায় তাকে আমরা ক্রেডিট করব। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়ম কি? অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট, অর্থাৎ সমস্ত খরচ এবং ক্ষতিকে আমরা ডেবিট করব। অল রেভিনিউ, ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট, অর্থাৎ রেভিনিউ এবং লাভকে আমরা ক্রেডিট করব। তো এই যে গোল্ডেন রুল আমরা শিখলাম, এই গোল্ডেন রুল অনুযায়ী আমি তোমাদের একটা অ্যানালিসিস করে দেখাচ্ছি। দেখো, from the following transactions state the nature of accounts and state which account will be debited and which account will be credited under golden rule analysis of transaction. তো আমরা গোল্ডেন রুল অ্যানালিসিসের মাধ্যমে দেখাচ্ছি যে এই ট্রানজাকশনগুলি সংঘটিত হওয়ার ফলে কোন কোন অ্যাকাউন্ট এখানে আছে এবং সেই অ্যাকাউন্টের কোনগুলোকে আমরা ডেবিট করব, কোনগুলোকে আমরা ক্রেডিট করব। দেখো একটা একটা করে আমরা সলভ করি, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তপন স্টার্টেড হিজ বিজনেস উইথ আ ক্যাশ অফ ₹70,000। তাহলে এই যে ট্রানজাকশনটা, দেখো তপন ব্যবসা শুরু করলো 70,000 টাকা নগদ অর্থ দিয়ে। তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট আছে? একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে তপন শুরু করেছে ব্যবসাটা, কিন্তু তপন কি দিয়ে শুরু করেছে? ক্যাপিটাল দিয়ে শুরু করেছে। তাহলে এই যে ক্যাশ আর আরেকটা হলো ক্যাপিটাল, এই দুটো অ্যাকাউন্ট এখানে ইনভলভড। ক্যাশ অ্যাকাউন্ট কি? রিয়েল অ্যাকাউন্ট, কারণ এটি সম্পত্তি। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট করছে তপনকে, তার মানে এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? এবারে দেখো, ক্যাশ প্রতিষ্ঠানে এসেছে, কামস ইন, ডেবিট করলাম। আর ক্যাপিটাল তপন দিয়েছে, গিভার, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। যখন গিভার অফ দ্য বেনিফিট হয় তখন আমরা কি করি? ক্রেডিট করি। তাহলে দেখো আমরা কিন্তু ক্রেডিট করলাম। ক্লিয়ার? সেকেন্ড ট্রানজাকশন দেখো, borrowed from নরেশ ₹20,000। এবারে এখানে দেখো কি কি অ্যাকাউন্ট ইনভলভ।
নরেশের কাছ থেকে 20,000 টাকা অর্থ ধার নেওয়া হয়েছে। তার মানে এই যে অর্থ ধার নেওয়া হয়েছে মানে একটা অ্যাকাউন্ট হলো ক্যাশ আর আরেকটা হলো ধার, মানে নরেশের কাছ থেকে ধার নেওয়া হয়েছে অর্থাৎ লোন। তাহলে দেখো একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট, একটা হলো নরেশের লোন অ্যাকাউন্ট। এখানে ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, কামস ইন, দেখো ডেবিট করা হয়েছে। নরেশের লোন, ইট ইজ রিপ্রেজেন্টিং নরেশ, তার মানে ইট ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, হি ইজ গিভার অফ দ্য বেনিফিট, ও নগদ অর্থ ধার দিয়েছে, গিভার অফ দ্য বেনিফিট দেখো ক্রেডিট করা হয়েছে। ক্লিয়ার? থার্ড ট্রানজাকশন দেখো, পারচেসড ফার্নিচার ফর ₹25,000 ইন ক্যাশ ফ্রম ফার্নিকো হাউস। তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ, দেখো একটা হচ্ছে ফার্নিচার, যেহেতু ফার্নিচার পারচেস করা হয়েছে, এটা যদি পণ্য ক্রয় করা হতো তাহলে আমরা পারচেস অ্যাকাউন্ট লিখতাম, কিন্তু যেহেতু ফার্নিচার ক্রয় করা হয়েছে আমরা পারচেস অ্যাকাউন্ট লিখতে পারবো না, আমরা সম্পত্তিটাকেই লিখবো। অর্থাৎ এক্ষেত্রে কী কী অ্যাকাউন্ট ইনভলভ, দেখো একটা হলো ফার্নিচার অ্যাকাউন্ট, একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। এখানে ফার্নিচার অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার কেনা হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানে এসেছে, কামস ইন, দেখো ডেবিট করা হয়েছে। ক্যাশ প্রতিষ্ঠান থেকে চলে গেছে ফার্নিচার কেনার জন্য, গোজ আউট, তাহলে ক্রেডিট করা হয়েছে। ক্লিয়ার? 4 নম্বর দেখো, পারচেস গুডস ফর ক্যাশ ₹10,000। এখানে আমরা যেহেতু পণ্য ক্রয় করেছি তাহলে এখানে আমরা পারচেস অ্যাকাউন্টই লিখব, অ্যান্ড পারচেস অ্যাকাউন্ট ইজ নমিনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইট ইজ অ্যান এক্সপেন্সেস। তাহলে যেহেতু এক্সপেন্স আমরা কি করছি, ডেবিট করছি, কারণ আমাদের নমিনাল অ্যাকাউন্টের নিয়মে ছিল অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস শুড বি ডেবিটেড, তো এটা যেহেতু এক্সপেন্স আমরা ডেবিট করে দিয়েছি। আর ক্যাশ অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, গোজ আউট, তাহলে আমরা ক্রেডিট করে দিয়েছি। বুঝতে পারছো তোমরা আমরা অ্যানালিসিসটা কিভাবে করছি, কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ, অ্যাকাউন্টের নেচার কি, ডেবিট কোনটাকে করব, ক্রেডিট কোনটাকে করব, এখানে আমরা অ্যামাউন্টগুলোকেই বসিয়েছি, আর কেন করছি তার কারণগুলো আমরা এখানে বসিয়েছি। 5 নম্বর দেখো, পারচেস গুডস ফ্রম রমেন ₹15,000। তাহলে এখানে দেখো এটা কিন্তু ধারে ক্রয় করা হয়েছে, তাই না? তাহলে একটা হচ্ছে পারচেস, আরেকটা হচ্ছে রমেন, কারণ রমেনকে কিন্তু আমরা অর্থ এখনো দিইনি, রমেন ইজ আওয়ার ক্রেডিটার, তাই তো? তাহলে পারচেস অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, ইট ইজ অ্যান এক্সপেন্স, সো দ্যাট শুড বি ডেবিটেড। দেখো পারচেস অ্যাকাউন্টকে আমরা 15,000 দিয়ে ডেবিট করেছি, আর রমেন এ তো ক্রেডিটার, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, এবং সে গিভার অফ বেনিফিট, সে আমাদের পণ্য ধারে বিক্রয় করেছে, গিভার অফ বেনিফিট, তাহলে দেখো আমরা কিন্তু রমেন অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি। 6 নম্বরটা দেখো, সোল্ড গুডস ফর ক্যাশ টু মতি ₹20,000। তাহলে সোল্ড গুডস ফর ক্যাশ টু মতি, কী কী অ্যাকাউন্ট এখানে ইনভলভ, যদিও মতির নাম দিয়েছে কিন্তু এখানে বলেই দিয়েছে ফর ক্যাশ, তার মানে এখানে যে দুটো অ্যাকাউন্ট ইনভলভ সেটা হলো ক্যাশ অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট, কারণ মতিকে বিক্রি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ক্যাশ টাকাও কিন্তু পাওয়া গেছে। ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ টাকা প্রতিষ্ঠানে এসেছে, ইট কামস ইন, তাহলে দেখো ক্যাশ অ্যামাউন্ট ডেবিট করা হয়েছে। আর সেলটা কি, নমিনাল অ্যাকাউন্ট, ইট ইজ আ রেভিনিউ, তাহলে রেভিনিউকে আমরা কি করব, ক্রেডিট করব, কারণ নমিনাল অ্যাকাউন্টের নিয়মে অল রেভিনিউ অ্যান্ড ইনকাম শুড বি ক্রেডিটেড, তাহলে রেভিনিউ, তাহলে দেখো আমরা ক্রেডিট করেছি। এরপরে দেখো 7 নম্বরে কি আছে, সোল্ড গুডস টু সুমন অন ক্রেডিট, এটা কিন্তু ক্যাশে হয়নি, বলেই দিয়েছে অন ক্রেডিট, ধারে হয়েছে, 25,000 টাকার পণ্য সুমনকে বিক্রয় করা হয়েছে। তাহলে কি কি অ্যাকাউন্ট ইনভলভ, এখানে যেহেতু ক্যাশে হয়নি, সুমনকে ধারে বিক্রি করা হয়েছে, তাহলে একটা হচ্ছে সুমন, আরেকটা হচ্ছে সেলস। দেখে নাও, একটা অ্যাকাউন্ট হচ্ছে সুমন অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলসের অ্যাকাউন্ট। সুমনের অ্যাকাউন্ট কি, পার্সোনাল অ্যাকাউন্ট, একজন ব্যক্তি তো সে আমাদের ডেটার, এবং সে কি হয়েছে, সে ধারে পণ্য পেয়েছে, আমরা তাকে ধারে বিক্রয় করেছি, মানে কি, সে তো পণ্যটা পেয়েছে কিন্তু নগদ টাকা এখনো পরিশোধ করেনি, তার মানে সুমন হচ্ছে রিসিভার অফ বেনিফিট। দেখো যেহেতু রিসিভার অফ বেনিফিট
আমরা কি করেছি, সুমনের অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছি। আর সেলস নমিনাল অ্যাকাউন্ট, ইট ইজ রেভিনিউ, দেখো ক্রেডিট করে দিয়েছি। 8 নম্বরটা দেখো, রিসিভড ক্যাশ ফ্রম সুমন ₹10,000। এবার সুমন আমাদের নগদ অর্থ দিয়েছে 10,000 টাকার। তাহলে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হলো, একটা ক্যাশ পেয়েছি আর একটা সুমন। তাহলে দেখো 8 নম্বরে ক্যাশ অ্যাকাউন্ট, আমরা নগদ অর্থ পেয়েছি, ইটস এ রিয়েল অ্যাকাউন্ট, এবং ক্যাশ টাকা পেয়েছি, প্রতিষ্ঠানে এসছে, কামসিন, দেখো ডেবিট করেছি। সুমন অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার, ও তো এবার নগদ টাকা দিয়েছে, গিভার অফ বেনিফিট, তাহলে দেখো ক্রেডিট করেছি। এরপরে দেখো 9 নম্বরটা, পেইড ক্যাশ টু রমেন 10,000। এবার রমেনের কাছ থেকে আমরা ধারে কিনেছিলাম, তাহলে এবার রমেনকে আমরা 10,000 টাকা দিয়ে দিয়েছি। যখন আমরা রমেনকে দিচ্ছি, রমেন অ্যাকাউন্ট দেখো পার্সোনাল অ্যাকাউন্ট, ও এবার টাকাটা পাচ্ছে, রিসিভার অফ বেনিফিট 10,000 আমরা ডেবিট করেছি। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, গোজ আউট, তাহলে আমরা ক্রেডিট করে দিয়েছি। লাস্ট এন্ট্রি দেখো, ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাঙ্ক ₹10,000 ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা 10,000 টাকা নগদ অর্থ ব্যাংকে জমা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছি। তাহলে এখানে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি, পার্সোনাল অ্যাকাউন্ট। কেন পার্সোনাল অ্যাকাউন্ট, এটা প্রতিষ্ঠানের তো অ্যাকাউন্টটা, তাই তো, এটা প্রতিষ্ঠানকে এটা রিপ্রেজেন্ট করছে, তাহলে দিস ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, আর ক্যাশ অ্যাকাউন্ট তো রিয়েল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট কি, রিসিভার অফ বেনিফিট, বেনিফিট রিসিভ করছে কারণ ব্যাঙ্কে টাকাটা জমা পড়েছে, তাহলে ব্যাঙ্ক পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে সেটা রিসিভার অফ বেনিফিট, দেখো আমরা ডেবিট করে দিয়েছি। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, গোজ আউট, তাহলে আমরা ক্রেডিট করে দিয়েছি। আশা করি তোমরা গোল্ডেন রুল আর ব্রিটিশ অ্যাপ্রোচ অনুযায়ী কীভাবে অ্যানালিসিস অফ ট্রানজাকশন করতে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।